কেন খাবো, কেন চাষ করব, কীরকম জমিতে হবে, এর জন্য কি কি পরিচর্যা দরকার আছে। সুতরাং হাই প্রোডাকশন। হ্যালো ভিউয়ার্স, বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে আপনাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, কিন্তু এই ভিডিওটা খুব ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদের কাছে হবে এই বিশ্বাস আমার আছে। কারণ এই ভিডিওটা করার আগেই একটা গল্প আপনাদের বলবো। কেন এই ভিডিওটা করলাম, আমার মনে হয়েছে যে এই ভিডিওটা করা আমার খুব প্রাসঙ্গিক। আমি কয়েকদিন আগেই আমার স্থানীয় মানে কুলপি এগ্রিকালচার অফিসে শুভেন্দুবাবু, যিনি ভারপ্রাপ্ত আত্মা প্রজেক্টের কাজকর্ম করেন, তার সঙ্গে আমার একটু আলাপ হলো এবং অন্য কাজের জন্য আমি গেছিলাম। সেখানে কাজকর্ম সারার পর প্রসঙ্গক্রমে কথা উঠল যে আত্মার কাজকর্ম কেমন চলছে। আত্মা একটা প্রজেক্ট, সারা ভারতবর্ষেই আত্মা প্রজেক্টে চলে। সুন্দরভাবে কৃষিকাজ এবং বিজ্ঞানের প্রযুক্তি সহযোগে যে কৃষি কাজ গড়ে উঠবে এবং নানাভাবে প্রযুক্তি দিয়ে কি করে চাষকে সমৃদ্ধ করা যায়, নানা পরিকল্পনা সরকারের আছে। আমি জানি না সব ব্লকে এটা আছে কি না, সব ব্লকে থাকলে ভালো। অনেক পুস্তিকা আছে, আমি প্রায় বলি স্থানীয় কৃষি দপ্তরে যান, সেই পুস্তিকাগুলো নেন। ওইখানে শুভেন্দুবাবু খুব ভালো মানুষ, উনি আমাকে একটি কথা বললেন। কথাটা হলো যে আমার বিকল্প ফসল হিসাবে রাগি দিয়েছিলাম, কিন্তু কতটা সাকসেস হয়েছে জানি না। তখন আমি ভাবলাম যে এই রাগি একটা খুব মাঠ ফসল এবং যেটা ফুড ক্রপ হিসাবে, খাদ্য হিসাবে খুব সাউথ ইন্ডিয়ায় প্রচলিত। অন্ধ্রপ্রদেশেও বেশি চাষ হয়, সবথেকে বেশি উৎপাদন হয় তামিলনাড়ু এবং কর্ণাটকায়, যাদের পার হেক্টর ফলন প্রায় 1550 কেজি। আর অন্ধ্রপ্রদেশে কিছু ফলন কম, 900 কেজির মতো। যাই হোক, এটা আমার জানা ছিল যে রাগি। তো আমার তখন মনে হলো আমার সমস্ত ভিউয়ার্সদের এই বিকল্প মাঠ ফসল যখন সরকার আমাদের এখানে দিচ্ছে, কেন আমরা নেব না। তাই আমার ভিউয়ার্সদের কাছে আবেদন, যাদের একটু উঁচু জায়গা আছে, কারণ এই ফসলটা জল জমা সহ্য করে না। এটা বিভিন্ন দেশে খরিফেও চাষ হয়, রবিতেও চাষ হয় এবং শীতকালেও চাষ হয় এবং গ্রীষ্মকালেও চাষ হয়, মানে সারা বছর উৎপাদন আছে। আপনাদের মনে হবে যে কেনই রাগি করব। রাগি একটা ফসল, খুব সুন্দর দেখতে এবং সুন্দর খেতে। তাই আমি ভাবলাম যে এই আমার ভিউয়ার্সরা অন্তত জানুক যে তাদের পড়ে থাকা যে জায়গাগুলো আছে, এ যখন যে কোনো মাটিতেই হয়, তারা যদি কিছুটা চাষ করে তাদের খাদ্য তালিকায় এই রাগিকে সংযোজন করতে পারে। আমি ভাবছিলাম যে একটা দেব আপনাদের কাছে এর ইনফরমেশনটা, এই রাগি কি, কেন খাবো, কেন চাষ করব, কীরকম জমিতে হবে, এর জন্য কি কি পরিচর্যা দরকার আছে। সুতরাং হাই প্রোডাকশন অফ রাগি ফসলের অত্যন্ত বেশি ফলনের জন্য কি প্রযুক্তি দরকার, সেইটুকুতে আজকে আপনাদের কাছে নিয়ে আসব। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন। খুব সহজে সর্বত্রই রাগি চাষ করা যায় এবং রাগি চাষ করে আমাদের কতগুলো রোগকে ঠেকানো যায়। তাহলে আমরা বলি যে এই রাগি রেড সয়েলে খুব ভালো হয়। আমার বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এই জায়গাগুলো অল্প জল লাগে, তো খুব ভালো হয়। আপনারা সেটা করতে পারেন এবং একটু হালকা মাটিতে আরও ভালো হয়। এখন 3টে সিজনেই করা যায় আমি বলেছি, কিন্তু এর ভ্যারাইটিটা যেহেতু ফলনটা একটু কম, সেই জন্য এখন অন্ধ্রপ্রদেশ ইউনিভার্সিটি বেশ কিছু নতুন ভ্যারাইটি বের করেছে। সেই ভ্যারাইটিগুলো অনেক বেশি ফলন। তাই আমরা যখন এখন চাষ করার কথা ভাবছি বিকল্প মাঠ ফসল বা খাদ্য শস্য, তাহলে আমরা সেই উন্নত ভ্যারাইটি করব। VR 500
BZM, এইরকম বিভিন্ন আছে জাত আছে। আপনারা যে যার স্থানীয় কৃষি বিভাগে গিয়ে তার জাতটা সংগ্রহ করতে পারেন, তার পুস্তিকাটা সংগ্রহ করতে পারেন। সব কৃষি বিভাগে এর পুস্তিকাটা নেই, কালচারাল টিপস কীভাবে চাষ করবেন সেটা নেই। তাই আমি ভাবলাম যে আমাদের যে এখনকার যে বইপত্র আছে তাতে তো রাগির লিফলেটটা নেই, তো আমি কিছু আপনাদের ইনফরমেশনটা দিতে পারি যাতে আপনারা রাগি সংগ্রহ করে করবেন। যে কথা বলছিলাম যে আপনারা ভাবছেন যে কেন এই রাগিটা করব, আমার আছে গম আছে, ভুট্টা আছে, চাল আছে, ধান আছে, তাহলে রাগি কেন? রাগি অতি কম যত্নে, খুব কম যত্নে রাগি চাষ করা যায়। রাগি এমন একটা ফসল, এটা হাই প্রোটিন, হাই ক্যালসিয়াম এবং হাই ফাইবার, এই তিনটে ভালো জিনিস থাকায় আপনাদের সামনে এই রাগির বীজটাকে একটু ধরেছি। দেখুন সুন্দর একটি রাগি, যেটা শুভেন্দুবাবু আমাকে দিয়েছেন, এই সেই রাগি, খুব সুন্দর। এটা এর ভেতরে আছে অত্যন্ত বেশি প্রোটিন এবং ফাইবার এবং ক্যালসিয়াম। এটা গুড ফুড ফর ডায়াবেটিক পিপল। আমরা যারা ডায়াবেটিক রোগে ভুগছি তারা এই রাগির খাবার তারা খাবে, রাগির আটা করে তারা রুটি করে খাবে। রাগির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, অতএব ডায়াবেটিক পিপল ক্যান টেক ইট অ্যাজ এ ফুড। তাহলে এটাকে আমরা বলতে পারি হেলথ ফুড, এটাকে আমরা বলতে পারি হেলথ ফুড। সুতরাং এই যে হেলথ ফুডটা আমরা রাগি চাষ করব, এটা সাউথ ইন্ডিয়ার ফসল হলেও এখন পশ্চিমবাংলার সর্বত্র হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি মনে করি যে আসুন না আমরা সবাই কিছু কিছু রাগি করে আমরা আমাদের রোগটাকে কমাতে পারি। আর কি করতে পারে? প্রশ্ন হয়, এ তো শুধু ডায়াবেটিক পিপলরা খাবে। মজা হলে তো যখন ফাইবার আছে, এ খুব ভালো কনস্টিপেশন বিরোধী একটি খাবার। শুনি আমরা কনস্টিপেশনে ভুগি, প্রায়ই কনস্টিপেশন ভুগি এবং তার থেকে অনেক অনেক রোগ সৃষ্টি হয়। আমরা যদি রাগির খাবারটা খাই, আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাগির সংযোজন করি বিকল্প খাদ্য হিসাবে, তাহলে দেখা যাবে যে আমরা কনস্টিপেশন থেকে মুক্ত হয়েছি। আর একটা ভালো হয়, দেখবেন খুব সুন্দরভাবে ইন্টেস্টিনাল ক্যান্সার রোগে, যারা ইন্টেস্টিনাল ক্যান্সার রোগে সেটা হতে দেয় না, এই রাগিতে ফাইবার থাকায়, ক্যালসিয়াম থাকায় দেখবেন অনেক মাসল এবং জয়েন্টের উপকার হয়, বিশেষ করে হাড়ের। সুতরাং আমরা ক্যালসিয়াম পেলাম, প্রোটিন পেলাম এবং ফাইবার পেলাম, তাহলে তো এটাকে একবারে সুপার ফুডের দিকে চলে যায়। অথচ এককালে লোকেদের খাবার ভাবা হতো, এখন ডাক্তারবাবুরাই প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন রাগি ফুড হিসাবে ব্যবহার করুন। তাহলে বুঝতে পারা যাচ্ছে খুব সহজেই প্রচলিত খাবার থেকে একটা সহজে তৈরি করা যায় এরকম একটা খাবার, যে খাবার দিয়ে আমরা অনেক রোগ সারাতে পারি। তাহলে এখন প্রশ্ন হলো যে কী ধরনের মাটিতে হয়? সব রকম মাটিতে হয়। কীরকম জল লাগে? 3টে স্টেজে জল লাগে। এই বীজটাকে আমরা দুভাবে চাষ করতে পারি। একটা, প্রথম ধানের মতো বীজতলা করে আর 20x15 সেন্টিমিটার দূরত্বে ওগুলোকে পুঁতে পুঁতে দিতে পারি। তাহলে কতদিনের তলা, মানে চারা গাছটা হবে 20 থেকে 25 দিন। এবং এই চারা তৈরি করার সময় আমরা একটু বেশি জৈব সার দেব, আর রাসায়নিক সার না দিলেও চলবে, তাতেই আমরা চারা করতে পারবো। অথবা আমরা এমনি শুকনো জায়গায়, আমি করেছি আমার বোটানিক হেভেনের এক্সপেরিমেন্টাল প্লটে, আমি গত সপ্তাহে এই রাগি বুনেছি। একটু শুকনো জায়গায় জৈব সার, মানে ভার্মি কম্পোস্ট একটু বেশি করে দিলাম, একটু ফসফেট পটাশ দেওয়া যায়। তা আপনাদের মোট প্রশ্ন আসে যে কীরকম মাত্রায় দেব। অনেকে 40-20-20, মানে ব্যাপারটা বুঝতে পারছেন, 40 নাইট্রোজেন, 20 ফসফেট, 20 পটাশ। এই গাছটা নাইট্রোজেন বেশি নেয়। আবার কেউ কেউ তামিলনাড়ু, কর্ণাটকে 60-30-30 ওরা এটা ব্যবহার করে। আমরা পশ্চিমবাংলার মানুষ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং যেসব জায়গায় একটু এরিড জোন আছে, একটু রেড সয়েল আছে, তারা এর মাঝামাঝি একরকম সার দিলে হবে। যদি আপনি রাসায়নিক সার না দেন, তাহলে একটু জৈব সার, ভার্মি কম্পোস্ট এবং জীবামৃতম এটা দেবেন, তাহলে আর রাসায়নিক সারের প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হচ্ছে, সব জায়গায় জলের প্রয়োজন হয় ভাই, তাহলে জলটা আমরা কেমন দেব? জল দুটো স্টেজে দেয়। যখন একটা গাছ বের হলো আর বা রোয়া করলাম,
ঠিক 25 দিনের মাথায় এই টিলারিংটা ছাড়ে। সেই টিলারিং স্টেজে একবার জল লাগে, মানে তখন মাটিতে রস থাকে। একটা কথা মনে রাখতে হবে যে আমি বেড করে যদি লাগাই, নালায় জল গড়িয়ে পড়বে, কখনোই এমন জল দেব না যেটা ডুবে যায়। এরা জল জমা সহ্য করে না, এই কথাটা আমরা মাথায় রাখবো। তারপরে আমরা 20 থেকে 25 সেন্টিমিটার দূরে দূরে ওটাকে পুঁতে দিলাম। এবারে টিলারিং স্টেজ যখন হবে তখন একবার হালকা জল দেব, ফ্লাওয়ারিং স্টেজ যখন হবে তখন একবার হালকা জল দেব, এবং যখন গ্রেন ফর্ম হবে, যখন এই দানা দানা হবে, আপনাদের দেখাবার জন্য আমি এনেছি, যখন এই দানা দানা হবে, এই তখন দানাটা ফর্ম করবে, তখন আপনাকে জলের ঘাটতি হলে হবে না, তখন একটু জল দিতে হবে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন এটা এমন একটা ফসল, জল সংকটের দিনে রাগি ফসল ভালো হয়। মাত্র 3 বার হালকা সেচ দিতে হয়, জলে ডুবিয়ে সেচ দিতে হয় না ধানের মতো। তাহলে আমরা রাগি অ্যাটিভ চাষ করে ফেলতে পারি। এবং যখন এটা পেকে গেল, যখন এর মূল প্যানিকেলগুলো একটু হলুদ রং হলো, তখন আমরা নিয়ে এক জায়গায় কিছু দিয়ে ঠুকতে পারি, সর্ষের মতো ঝরে যাবে, ঝরঝর করে ঝরে পড়বে। অথবা আমরা এটাকে গরু দিয়ে মাড়িয়ে নিতে পারি, যদি বেশি চাষ করে মাড়িয়ে নিতে পারি, পারলেও রাগিটা আমরা চলে এলো। খুব সুন্দর উপাদেয় একটি ফুড ক্রপ, আমরা সবাই খাবো। এখন গাছ তো হলো, গাছ লাগালেই একটু রোগ পোকা লাগবে, যেটা না বললে নয়। তাহলে আসুন আমরা রোগ পোকাটা নিয়ে আলোচনা করি। রাগির এমন কিছু রোগ আসে না, একটু লিভ ব্লাস্ট আসে, একটু ব্যাকটেরিয়াল ব্লাস্ট আসে। সেক্ষেত্রে একেবারে নিদান হলো বীজটা বপন করার আগে বীজটাকে শোধন করে নেবো, হয় বা বিস্টিন, ডায়াথেনেম এইগুলো দিয়ে, তাহলেই ব্যাস ওই রোগটা আর লাগে না। আর যদি লাগে আমরা একটু ডায়াথেনেম 45 দিলাম, ব্যাকটেরিয়াল ব্লাস্টের জন্য একটু টেট্রাসাইক্লিন স্প্রে করে দিলাম। আর একটা লাগে লিভ ব্লাইট। লিভ ব্লাইটের ক্ষেত্রে আমরা আবার এই ছত্রাকনাশক ব্লাইটক্স এই জাতীয় ওষুধ বা ট্রাইকোডার্মা এটা দিলেই কাজ হয়ে যায়। এবার হলো পোকা। পোকা দেখা যায় পাতা খেকো পোকা লাগে। হ্যাঁ, যত রকম পোকা আছে, অল্প জ্যাসিডস লাগে, উইভল লাগে, তার জন্য স্রেফ একটু ক্লোরোপাইরিফস আমরা যদি স্প্রে করি অথবা নিম তেল স্প্রে করি, হয়ে গেল। তাহলে দেখছেন এই রাগিটা আমরা সাথী ফসল হিসেবে ব্যবহার করতে পারি। আমরা 3 সিস্টার টেকনোলজিতে যখন অন্য গাছ দেব তার বর্ডার ক্রপে দিতে পারি। আমরা সবজি বাগান করতে গিয়ে তার চারদিকে রাগির একটা বেড়া দেব যাতে ভাইরাস ইনফেস্টেশন না হয়। তাহলে দেখলেন এই রাগি ফসলটাকে আমরা শুধু খাদ্য ফসল হিসেবে ব্যবহার করব না, আমরা আমার সবজি বাগান, আমার ফলের বাগান, আমার অয়েল সিডের ক্ষেত, তার চারদিকে রাগির একটা বেড়া দিয়ে কিছু রাগি উৎপাদন করব, কিছু নিজের খাবার করব। আর আমার যেটা সব থেকে প্রিয়, আমার গৃহপালিত পশু যে জীবামৃতমের গোবর দেয়, সেই গোবর তো সেই গরুকে খাওয়ানোর জন্য এই রাগির যে অত্যন্ত ভ্যালু অ্যাডেড, মানে অত্যন্ত মূল্যবান একটা, ভ্যালুয়েবল বলবো, মূল্যবান একটি খাবার, সেটা হচ্ছে রাগির খড়। অর্থাৎ যারা মেশিন আছে এটা দিয়ে আমরা সুন্দরভাবে সাইলেজ বানাতে পারি। তাহলে দেখেছেন আমরা সর্বক্ষেত্রে রাগিকে ব্যবহার করতে পারি। আর দেরি না, আমার এগ্রিকালচার অফিস থেকে, আমার স্থানীয় এগ্রিকালচার অফিস থেকে শুভেন্দুবাবু যে ব্যাগটা আমায় দিয়েছেন, এই ব্যাগে আছে রাগি। এটাই আমাকে বিকল্প চাষ করতে যাচ্ছি, আপনারাও করুন। এই বিকল্প ফুড ক্রপ হিসাবে আমরা খুব সাকসেস হয়ে যাব। সুতরাং আজকে এই মাঠ ফসলের তালিকায় পশ্চিমবাংলার মানুষ যদি রাগি উৎপাদন করে তাদের ডায়াবেটিক্সটাকে কমাতে পারে, তাদের কোলন ক্যান্সারটাকে কমাতে পারে, তাদের কোলেস্টেরলটাকে কমাতে পারে, তাহলে মন্দের কি আছে? আসুন না একটু রাগি করি। লোকে যাই বলুক, 1 হেক্টর জায়গায় আপনার 4 থেকে 5 কেজি বীজ লাগবে ভাই, আপনারা একটু রাগি করুন। রাগি বলে ফেলেছি, এটা রাগি হবে, রাগি ফসল। হ্যাঁ, এটা খুব ভালো, আমরা আসুন সবাই করি। এইখানে আমার ভিডিওটা শেষ করলাম। আমি এটাই চাই যে নতুন নতুন ফসল নতুন টেকনিকে চাষ করব এবং চাষ খরচটাকে কমের দিকে নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঠান্ডা পড়ছে, নিজেদেরকে রক্ষা করুন।